শাল, মহুয়া, পিয়ালের ঘন জঙ্গল আর তার মাঝে লাল মাটির পথ, আর সেই লাল সবুজ রঙিন ক্যানভাসের মাঝে পুরনো রাজবাড়ি। আশা করছি সবাই বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছি। হ্যাঁ, ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের পাশের রাজ্য উড়িষ্যার লাগোয়া একটি ছোট্ট অথচ সুন্দরী জেলা, যার জন্ম 2017 সালের 4 এপ্রিল। প্রকৃতি দেবী অকৃপণ হাতে তৈরি করেছেন এই জেলাকে। অনেক দিন স্বাদ ছিল কলকাতার কাছে এই জেলায় একবার একটা ঢুঁ মারতে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। আচ্ছা, আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি, শনিবার। আমরা সবাই চলেছি আমাদের এই দ্য ওয়ান্ডারার্স, একসঙ্গে সবাই চলেছি, সবাই ঝাড়গ্রাম। আমাদের সঙ্গে দুজন নতুন মেম্বার। কোথায়? দিগ্বিজয়। দিগ্বিজয়। হ্যাঁ, দিগ্বিজয় ঘোষ। আর আরেকজন অভিজিৎ সিকদার। হ্যাঁ, দাদা বাড়ি কোথায় বলুন? আমার বাড়ি পরশোত্তলা। অভিজিৎ সিকদার। আর দিগ্বিজয়ের বাড়ি বালিগঞ্জ ফাঁড়ি। বালিগঞ্জ ফাঁড়ি। আর বাকি সব শয়তানের দল তো রয়েছে। একেবারে সবকটা শয়তানের তো। হ্যাঁ, দুটো শয়তান হয়েছে। হ্যাঁ, দুটো শয়তান বাড়লো। হ্যাঁ, শয়তান তো আমি, আর বড় শয়তান তো আমি। আর আমাদের এখানে নতুন ড্রাইভার ভাই বোবাই। আমরা ঝাড়গ্রাম চলেছি। আজ সারাদিন ঝাড়গ্রামে থাকবো, ঘুরবো। আমাদের রাত্রে থাকবো হচ্ছে আমরা অরণ্য সুন্দরী। গুড মর্নিং ফ্রেন্ডস। হ্যাঁ, আমাদের এবারের গন্তব্য ঝাড়গ্রাম। আশা করি সবাই ভালো আছেন। চলুন, আজ আমাদের যাওয়া আর আগামীকাল ফেরা, এই দুদিনের জন্য ছোট্ট ট্রিপ আপনাদের সাথে করে ফেলি। আমাদের দ্য ওয়ান্ডারার্সের সবাই আমাকে আজকে যথারীতি বেহালা চৌরাস্তা থেকে সকাল 7টা নাগাদ তুলে নিয়েছে আমাদের এই টেম্পো। সকালবেলায় আমরা এগিয়ে চলেছি ঝাড়গ্রামের দিকে। তবে আমাদের টাপি আমাদের খুব সুন্দর একটা নিউট্রিশাস ফুড প্রত্যেকের জন্য আলাদা করে নিয়ে এসছেও যত্ন করে, ভারী সুন্দর। আমরা এটা দিয়ে শুরু করেছি গুড মর্নিং আমাদের। এবার আমরা রয়েছি 12 জন বয়স্ক শিশুর, আর আমাদের সাথে রয়েছে কোচি ড্রাইভার বুবাই। আমাদের এই দলে দুজন নতুন সদস্য, দিগ্বিজয় আর অভিজিৎ। এরা আমাদের বন্ধু, তবে এই ভ্রমণ গ্রুপে এদের প্রথম আবির্ভাব। আশা করছি এরপর থেকে ওরা আমাদের এই প্রত্যেকটা ভ্রমণেও সঙ্গে থাকবে। আমাদের সব মেম্বারদের আশা করি আপনারা এর আগের ব্লগে দেখে নিয়েছেন। রয়েছে আমার পিছন দিকে দিগ্বিজয়, তার পাশে রয়েছে অতনু এবং কাঞ্চনদা। তারপর পেছনের দিকে রয়েছে অলোকদা, তার পাশে রয়েছে অভিজিৎ আর আমাদের রাজু মানে রাজীব। শেষের দিকে রয়েছে হারুদা, মনোজিৎ, অরুণ মানে টাপি, বুড়োদা আর সেই সঙ্গে সুজিতদা। আর কথা বলে শুধু আমরা এখানে শেরি পাঞ্জাবে একটু ব্রেকফাস্ট করবো, করে আবার বেরিয়ে যাবো। এখন বাজে 8:44 সকাল। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার এগিয়ে যাবো ঝাড়গ্রামের দিকে। বুবাই বললো যে আমরা নাকি খড়গপুর হয়ে যাবো, দেখা যাক। সেকেন্ড হুগলি ব্রিজ পার হয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। মনে হচ্ছে দুপুর পার হয়ে যাবে ঝাড়গ্রাম পৌঁছাতে। বাড়ি থেকে সেই সকালে বেরিয়েছি আমরা। টাপি রানা অবশ্য ভেজানো ছোলা, বাদাম, অ্যামন্ড আর খেজুর পেটে পড়েছে। কোলাঘাট পার হয়ে আমরা এগিয়ে চলেছি শেরি পাঞ্জাবের দিকে। সবাই চাইছে ওখানে একটা ভালো মতন ব্রেকফাস্ট হয়ে যাক। শেরি পাঞ্জাব রাস্তার উল্টো দিকে পড়ে কলকাতা থেকে যাওয়ার সময়, তাই গাড়িটা ইউটার্ন নিয়ে ঘুরে আসলো শেরি পাঞ্জাবের সামনে। আমরা শেরি পাঞ্জাবে নামলাম, নেমে এখানে আমাদের ব্রেকফাস্টটা আমরা শেরি পাঞ্জাবে নামলাম, নেমে এখানে আমরা ব্রেকফাস্টটা করে আবার আমরা বেরিয়ে পড়বো ঝাড়গ্রামের উদ্দেশ্যে।
বেশ ভিড় এই সকালবেলাতেও। আমরা বাইরে ওয়াশরুম থেকে ঘুরে এলাম, তারপর আমরা ভেতরে গিয়ে আমাদের জায়গায় বসলাম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম পরিবেশ। আমরা শেরি পাঞ্জাবে বসে আছি, ব্রেকফাস্ট অর্ডার দেওয়া হয়েছে, আলু পরোটা, কেউ লুচি, মশলা ধোসা, এসব মিলিয়ে মিশিয়ে। সবাই যে যার মতন খাবার অর্ডার করে দিলাম। কাঞ্চনদা দেখলাম ধোসা নিয়ে নিয়েছেন, আর আমাদের দিগ্বিজয় পুরি সবজি। আমরা নিয়েছি আলু পরোটা। সব কটা খাবারই কিন্তু স্বাদ এবং কোয়ালিটিতে যথেষ্ট ভালো। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কোলাঘাট পার হলে রাস্তার দুদিকে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, তবে এই ধাবাটা কিন্তু প্রায় সবার কাছেই খুব ফেভারিট। শেষে এলো পাঞ্জাবি ধাবার স্পেশাল চা। বড় বড় কাঁচের গ্লাসে করে চা দিয়ে দেওয়া হলো। ওয়ান্ডারফুল ব্রেকফাস্ট, থ্যাংক ইউ। রিয়েলি ভালো লাগলো। ফার্স্ট টাইম তোমাদের সাথে বেরোচ্ছি। আমাদের নতুন মেম্বার তুমি। হ্যাঁ, সবাইকে তো খুবই ভালো লাগলো। সবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত যা আমরা টোটাল জার্নি করলাম, সবাইকে খুব ভালো লাগলো। এরপরে দেখা যাক। একদম। আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম আমরা, তারপর কোলাঘাট ছেড়ে এগিয়ে চললাম। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে আমরা এগিয়ে চলেছি। প্রথমে ডেবরা, তারপর খড়গপুর বাইপাস, খেমাশুলি, এসব পার হয়ে ঝাড়গ্রামের দিকে ছুটে চলেছে আমাদের টেম্পো ট্রাভেলার। কলকাতা থেকে মোট দূরত্ব মোটামুটি 178 কিলোমিটার মতো। খাওয়া হয়েছে তো? কে কে কি খেলো ওটা বলুন। আলু পরোটা, আচ্ছা, ধোসা, আলু পরোটা আর ধোসা দিয়ে ব্রেকফাস্ট করা হয়েছে আজকে সকালবেলা। আচ্ছা। তার মধ্যে একজন শুধু খাবার খুবই ভালো, কোয়ালিটি কচুরি খেয়েছে, একজন শুধু কচুরি খেয়েছে। দামের কোয়ালিটিটাও ভালো। আর একজন কচুরি দামটাও খুব ভালো। হ্যাঁ, আর চা খাওয়া হয়েছে। হ্যাঁ, 40 টাকার চা। চাটাও খুব ভালো কোয়ালিটি, ভালো চা। দামের কোয়ালিটি। আচ্ছা। আগে আমরা যদি শেরি পাঞ্জাবের বাস থেকে যেতাম, কিছু খিদে না পেলেও হ্যাঁ। নেমে আগে একটা চা খাবোই। চা খাবো, আচ্ছা। ওটাই হচ্ছে বিশাল টেস্টি। টেস্ট সম্পর্কে কোনো কথা হবে না। আচ্ছা। দাম সম্পর্কে একটু কথা হতে পারে, কিন্তু টেস্ট দিয়ে দামটাকে আমরা ম্যানেজ করে নিই। বাস, বাস। বিশুদ্ধ খাবার দাবার কোয়ালিটি ভালো হলে তো অবশ্যই দাম একটু হবে। বেশি হবে। রাজু বলেছিল 8খানা পরোটা যেরকম খাবো। আমরা সাধারণত- একখানা খেয়েই হ্যাঁ, রাজু একটা পরোটাতে কাত হয়ে গেছে। রাত হয়ে গেছে। যেরকম আমরা সাধারণত জানি হ্যাঁ, যে নাম পাল্টলেই পেছন ফাটে, আচ্ছা। তো সেই অবস্থাই হয়েছে। আচ্ছা, নাম যেমন ফাটা, নাম বড় ছিল, হ্যাঁ। সেমনি মানি ব্যাগটাও ফেটে গেছে। কেটে গেছে। আচ্ছা, আচ্ছা। বাঘ পিছনে কামড় দিয়েছে, শের কামড়ে দিয়েছে। শের কামড়ে দিয়েছে। আমরা আমাদের 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 পছন্দ সব দীপিকা, ঐশ্বর্য, দাম দেওয়ার সময় আমরা লোকাল যদি দাম দিই, তখন চম্পা চামেলি চলে আসে। এক্স্যাক্টলি, তখন চম্পা চামেলি হলে তো হবে না। তখন চম্পা চামেলি নেমে আসে। তখন ঠিক। টিনা বিশ্বাস, আদিয়া অধিকারীর কথা ভাবতে হবে। মজবুরি কা তোষটা নাম। এই সামনে উপর দিয়ে রাস্তাটা চলে গেছে পুরীর দিকে, উড়িষ্যার দিকে চলে গেছে পুরী হয়ে। আমরা ঝাড়গ্রামে ঢুকলাম। ঝাড়গ্রাম ঢুকে পড়েছি আমরা। রাস্তার দুপাশের দৃশ্য চেহারা পাল্টে যাচ্ছে। শুরু হয়েছে একটা রুক্ষতা,
তবে সেই রুক্ষতার আড়ালে রয়েছে কোনো এক অচেনা আদিবাসী শ্যামলা সুন্দরীর মাধুর্য। আমরা বন্ধু আমরা মোটামুটি ঝাড়গ্রামে ঢুকে পড়েছি। কিছু মনে করবে না সব এই জায়গাটার নাম হচ্ছে জিতুশোল, গড়শালবনি, ঝাড়গ্রাম। এখানে একটা ছোট্ট টি ব্রেক নেব। আমরা অনেকে চা খাবো না, অনেকে চা খাবো। ছোট দোকান একটা, বাইরে গাড়ি দাঁড় করিয়ে সবাই নেমেছি। আমরা প্রায় মোটামুটি এসে গেছি। আমরা ওই আপনার ওখানে অর্ডারও করে দিয়েছি, ঠিক আছে? জিতুশোল বলে একটা জায়গায় ছোট্ট একটা টি ব্রেক নিলাম আমরা। তবে শুধু চা নয়, আমাদের কিছু কালারফুল বন্ধু রয়েছেন যাদের রঙিন জলটা ভীষণ জরুরি। দেখলাম তারা ঠিক একে ওকে জিজ্ঞেস করে তার দোকান খুঁজে বের করে নিয়েছে, আর গোলাপি জলের বোতলও কিন্তু কিনে ফেলেছে। শালবনি দিয়ে ঢুকে পড়েছি আমরা। একটা ছোট্ট টি ব্রেক হলো এখান থেকে, আর তারপর আমরা শালবনি পার হয়ে এগিয়ে চললাম। দুপাশে রয়েছে ঘন জঙ্গল। এটা বলছে এলিফ্যান্ট করিডর, মাঝখান দিয়ে হাতি পারাপার করে। দুপাশের জঙ্গলে প্রচুর দেখলাম পিঁপড়ের ঢিবি। যে পিঁপড়ের ঢিবি থেকে শুনলাম পিঁপড়ের ঢিবির এখানে চাটনি পাওয়া যায়, ভারী অদ্ভুত। এখানে বেশ জনপ্রিয়। এগিয়ে গিয়ে দেখা যায় একখানা এলিফ্যান্ট করিডোর বলে একখানা লেন রয়েছে, সেখানে মার্ক করা আছে এলিফ্যান্ট করিডোর বলে। এরপরে আচ্ছা, দেখো মনে হয়, আমার মনে হচ্ছে আচ্ছা আচ্ছা চলে গেছে এইখানে। ও আচ্ছা আচ্ছা, এখানে এলিফ্যান্ট করিডর লেখা আছে। আরে এই জায়গার মধ্যে এখানে প্রচুর পিঁপড়ের ঢিবি আছে এসব জায়গায়। যে পিঁপড়ের ঢিবির থেকে ডিম থেকে এখানকার লোকাল লোকেরা পিঁপড়ের ডিমের আচার বা চাটনি বানায়। সেলাই করে পাখা সেলাই করে বাসা বানায়। যখন বাচ্চাটা উড়ে পালিয়ে যায়, তারপরে সেইখানে ওই পিঁপড়েগুলো ওখানে ওরা নিজেরা বাসা বাড়ি ওখানে ডিম পাড়ে। আর ওই ডিমগুলো দিয়ে মাছ ধরার জন্য চার হয়ে যাবে। আচ্ছা, মানে ওটা হচ্ছে টুনটুনি পাখির বাসা। টুনটুনি পাখি যখন বাসাটাকে পরিত্যাগ করে তখন এই পিঁপড়েরা বাসা বানায়। ওই তো হ্যাঁ, বলছি তো তোমাকে। মাটির রং লাল হচ্ছে, দুপাশে অনেক সজনে গাছ। সজনে গাছের মাথাগুলো সাদা সজনে ফুলে ভর্তি। মনে হচ্ছে যেন কোনো স্বয়ম্বর সভার আয়োজন হয়েছে এই সুন্দরী আদিবাসী পাত্রীর জন্য। আর রাস্তার দুপাশে সজনে ফুলের টোপর মাথায় করে দাঁড়িয়ে আছে প্রচুর পাত্রের দল। আমরা চলেছি তার মাঝখান দিয়ে বরযাত্রী হয়ে। জঙ্গলটার কি নাম দাবিদার? হাতিমারা জঙ্গল। এটা কি জঙ্গল? জঙ্গল নামটা হচ্ছে কি? ঝাড়গ্রামের জঙ্গল। এই জঙ্গলটার নাম কি? শালবনি। শালবনির জঙ্গল আছে। হ্যাঁ, দুবারে হ্যাঁ। এটা হচ্ছে হোটেল না বাড়ি? বাবা, কি সুন্দর বাড়িটা তো। ওয়াটার সাইড। আর কিছুক্ষণ পরে জামবনির মোড় পার করলাম, আর তারপর ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে এগিয়ে চললাম।
অরণ্য সুন্দরী গেস্ট হাউস আমাদের এসে গেছি 1 মিনিট। শেষমেশ আমরা এসে গেলাম আমাদের হোটেল অরণ্য সুন্দরী গেস্ট হাউস। হোটেলটা শহরের কেন্দ্রস্থলে, আশেপাশে রয়েছে পুলিশ স্টেশন, সরকারি সার্কিট হাউস ইত্যাদি। চারপাশে গাছগাছালি ছায়া ঘেরা একটা ভারী মনোরম পরিবেশ। অরণ্য সুন্দরী গেস্ট হাউস, ভেতরে ঢুকি। হোটেলের ভেতরে গিয়ে আমরা চেক ইনের ফর্মালিটিস করে ফেললাম। এসব করতে করতে এসে গেল ওয়েলকাম ড্রিঙ্কস। থ্যাংক ইউ, ওয়েলকাম ড্রিঙ্কস। তারপর আমরা ভেতরে ঢুকলাম। দোতলায় রয়েছে 2টো রুম আর 3 তলায় রয়েছে একটা রুম আমাদের জন্য। এর মধ্যে একটা রুম দোতলায় হয়েছে শুধু 4 বেডের, আর বাকি 2টো ডাবল শেয়ারিং রুম। সবকটা এসি রুম, বেশ বড়, অ্যাটাচ বাথ, টিভি, সেই সঙ্গে গিজার রয়েছে। আমাদের রুমগুলো ডবল বেডের রুম হলেও 3 জনাই দেখলাম আরামসে এঁটে যাবে। আমাদের এই রুমে থাকবো আমি, অতনু আর দিগ্বিজয়। এটাতে একটা এক্সট্রা সোফা রয়েছে। এমনিতেই 3 জন এই ডবল বেডের রুমে শুয়ে পড়তে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, তবে বিছানা হিসেবে মনে হচ্ছে সোফাটাকেও ব্যবহার করা যেতে পারে। আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেব, তারপর আমাদের বেরিয়ে পড়তে হবে ঝাড়গ্রামের আজকে কিছু স্পট দেখে নেব। এটা আমাদের রুম, ডাবল বেড। ফ্রেশ হয়ে সবাই আমরা নিচে ডাইনিং হলে এসে গেলাম। নিজেদের মধ্যে একটু আড্ডা, ফটোশ্যুট হয়ে গেল। বেশ কিছুক্ষণ কাটালাম। রুমে ঢোকার পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সবাই নিচে এসেছি লাঞ্চ করবো বলে। সবাই লাঞ্চের জন্য বসে আছে। লাঞ্চটা করে আমরা সাইড সাইড করতে পারবো। আমরা এখন ডাইনিং টেবিলে বসে রয়েছি, সে এখনো পৌঁছায়নি। জিনিসপত্র আসলেই খেয়েই আমরা আউটসাইড সিন বেরিয়ে। আচ্ছা অতনু, অতনু, এখন আমরা কি কি ট্রিটগুলো করবো মোটামুটি জায়গাগুলো? আমরা এখন বলছি খাবো। আমরা এখন এই লাঞ্চ করার পর আমরা প্রথমে যাব ঝাড়গ্রাম রাজ প্যালেস, তারপর সাবিত্রী টেম্পল, তারপর জঙ্গলমহল জু ওই পার্ক যেটা আছে, তারপরে কেন্দুয়া মাইগ্রেটিং বার্ডস, চিল্কিগড় কনক দুর্গা টেম্পল, চিল্কিগড় রাজ প্যালেস, ক্রিস গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম আর খাওয়া বম। একদম 2 বন্ধু জয় আর বীরু ওখানে বসে আছে। পেছনে বসে আছে গব্বর সিং, তাই তো? সুদীপা একটু এখন আর সুদীপা রাইট সাইডটা হচ্ছে এমএন দস্তুরের জন্য এমএন দস্তুরের পিছনের টেবিলটা হচ্ছে লোকাল এরিয়া লোকাল বসে আছে। না, আপনি ঘুরিয়ে দেবেন মাঝে মাঝে, তাহলে আপনারটা উঠিয়ে দেবে। এটা তো রিসেন্ট জাস্ট এই লঞ্চ করেছে এবার। আচ্ছা, এটা তো আমি এমনি হ্যান্ডিক্যাপিং নিয়ে আসলাম। এই ফার্স্ট টাইম এটা ফার্স্ট টাইম। মানে সেটাই বলছি। প্যানাসোনিকের হ্যান্ডিক্যাপ। আর না দেখলেই তো ভক্তি মোটামুটি লাঞ্চ এসে যাচ্ছে আমাদের। একই কথা। তারপর বেশ চমৎকারভাবে সাজানো মধ্যাহ্নভোজের প্লেটও দেখলাম এসে আসছে। তাতে রয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, লাউ চিংড়ি আর মাছের ঝোল। শেষ পাতে ছিল চাটনি। আমাদের টাপি মাছ মাংস কোনোটাই খায় না, তাই ও নিল 2টো ডিম।
মাছের কিছু দেবেন না। লাঞ্চ করে আমরা সবাই মিলে গাড়িতে গিয়ে উঠে বসলাম। কিছুটা যাওয়ার পর আমাদের প্রথম স্পট এলো ঝাড়গ্রাম জুওলজিক্যাল গার্ডেন, মানে চিড়িয়াখানা। ভেতরে গিয়ে আমাদের অভিজিৎ আমার ভিডিও ক্যামেরাটা নিয়ে ভিডিও ক্যাপচার করতে শুরু করলো। ভালোই হলো, তাতে আমি আমার ডিএসএলআর ক্যামেরা দিয়ে স্টিল ছবিগুলো তুলে নিতে পারবো। আমরা প্রথম স্পট এলাম জুওলজিক্যাল গার্ডেন। দেখা যাক কেমন লাগে। বেশ কিছু স্পট আছে, আরও দেখতে হবে সবগুলোই। তারপর সন্ধ্যাবেলার মধ্যে আমাদের হোটেলে ঢুকতে হবে। যতটা সম্ভব আজকে আমরা কভার করার চেষ্টা করব। এই অলোকদা কটা বাজে এখন? 2:40 বাজে। এই আমরা জুওলজিক্যাল গার্ডেনে ঢুকেছি। হ্যাঁ, সামনে কিছু হরিণ রাখা আছে। আপনার ইচ্ছে মতো আপনি যে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কাকাতুয়া দেখা যাচ্ছে চিড়িয়াখানার মধ্যে। বেশ ভালো করে রক্ষণাবেক্ষণ করা এই জুওলজিক্যাল গার্ডেন, তবে সেইভাবে খুব একটা অ্যানিম্যাল বেশি এখানে আছে বলে আমার মনে হয় না। প্রথমে একটা পাখির খাঁচার সামনে এলাম, নানান জাতের পাখি রয়েছে রাখা। তারপর দেখলাম হরিণ। আমাদের সুজিত দাবার সেখানে 100 দিন কাজের প্রতীক হিসাবে একটা ঝাড়ুওয়ালার কাছ থেকে ঝাড়ু নিয়ে বেশ একটা সুন্দর পোজ দিয়ে ছবি তুলে ফেললো। আসলে এখানে ঘাসপালা তো কিছুই নেই ভেতরটা। এই 100 দিনের কাজ করছে একজন দেখলাম। খুব ছোট একটা হরিণ সামনে দেখা যাচ্ছে, চুলের মধ্যে বাচ্চা। প্রচুর ফুল রয়েছে। এখানে রয়েছে ম্যাকাও। ম্যাকাও বসে আছে। অনেক বড়। ডানাটা মেললে ওই শালা পা দিয়ে না, পায়ের ওই ইয়ে দিয়ে শালা ওই বাঘের বাচ্চাগুলোকে তুলে নিয়ে চলে যায়। হরিণ তুলে নিয়ে চলে যায় অনেক কিছু। এতটা জায়গায় একাই থাকে। জুওলজিক্যাল গার্ডেনের ভেতরটা বেশ সাজানো, তবে খুব বেশি কিছু পশু পাখি আছে বলে মনে হয় না। ওই বেশ কিছু হরিণ দেখতে পেলাম আর কিছু পাখি, এই অবধি। এটা কি? ওই ভেতরটা দেখো, ভেতরটা হ্যাঁ, কিছু একটা তো আছে, এটা ভোর লোক মনে হচ্ছে। বাঘের মতনই লাগছে। না না, হায় না হবে। কিছুক্ষণ পর আমরা একটা এমু পাখির দেখা পেলাম। উট পাখি দেখি। এরপর দেখলাম দুটো চিতাবাঘ। তারপর একটা ভাল্লুক। বুঝতে পারলাম না সে
বারবার ঘাড় নেড়ে নেড়ে আমাদেরকে কি বোঝাতে চাইছে। এরপর আমরা দেখলাম বেশ কিছু ময়ূর, আর সেই খাঁচার মধ্যে রয়েছে অনেক টিয়া পাখি। জুওলজিক্যাল পার্ক থেকে আমরা একটু দূরেই এসে গেলাম ঝাড়গ্রাম সাবিত্রী মন্দির। বাইরে এসে শুনলাম মন্দির এখন বন্ধ, 4টের সময় খুলবে। 4টে বাজতে কিছুটা দেরি আছে, তবে মন্দিরের গেটের কাছে গিয়ে ঠাকুরমশাইকে দেখলাম এবং জিজ্ঞেস করলাম কখন খুলবে। উনি আমাকে ডেকে বললেন ভেতরে আসতে। ভীষণ ভালো লাগছে, কারণ আমরা জায়গাটা না আসলে মিস করতাম। আমরা শুনলাম এখন 4টে, এখনো 5-10 মিনিট মতো বাকি আছে। বেজে গেছে, আমার ঘড়িতে বেজে গেছে। 4টের সময় খোলার কথা। পুরোহিত মশাইকে বলাতে উনি খুলে দিলেন। ভেতরটা এত সুন্দর সাজানো, মিস করতাম সত্যি, না আসলে মিস করতাম। না আসলে মিস করতাম, ভীষণ miss যদি ফিরে যেতাম খুবই মিস করতাম। কনক দুর্গার মন্দির না, এটা হচ্ছে সাবিত্রী মন্দির। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ ফুলের গার্ডেন আমরা দেখতে পাচ্ছি। পরিবেশও খুব সুন্দর, বিউটিফুল ফুল। ঠাকুরমশাই, আপনি বলুন মন্দিরটা কত পুরনো, আর একটু এর ইতিহাস সম্বন্ধে একটু যদি বলেন। ইতিহাসটা বললাম যে উনি রাজা, বাড়ি হচ্ছে রাজস্থান। উনি রাজা ছিলেন না, উনি আকবরের সেনাপতি ছিলেন। ওনার বাড়ি শিবরাজ চৌহান, না সর্বেশ্বর চৌহান। সর্বেশ্বর চৌহান এসেছিলেন সম্রাট আকবরের অনুরোধে পুরী বেড়াতে। পুরী দিয়ে এই রাস্তার সময় যাওয়া যায়, বড়দিকে উনি বিশ্রাম ছিলেন। একটা জঙ্গল ছিল, এই জঙ্গলে রাত্রি ঘোড়া বেঁধে উনি বিশ্রাম নিয়েছিলেন। তখন রাত 12টার সময় একটা সুন্দর নারী, 15-16 বছর নারী ওনাকে দেখা যায়। তখন থেকে আপনি কথা গিয়েছেন কী ব্যাপার, এইসব কথা বলতে গেলে হঠাৎ সেই নারী এখানে উপস্থিত ছিল এই জায়গাটাতে। দিয়ে রাজাও পয়সা ছুটে এসেছেন পিছনে পিছনে, দিয়ে পাতাল প্রবেশ করছেন। সেই সময় রাজা বলছে তার মাথাটা ধরে নেন, কেসটা ধরে গেল, আর বাকি অংশ মাটির নিচে ফেলে গেল। আর পরবর্তীকালে যে আমি সেখানে আছি, আমার কেসে তুমি পূজা করো। কেসটা ডাঙার মতো এই যে গোলটা আছে না, টোপরটা, দেখুন ওইটা হচ্ছে রাজার আমলের জিনিস, 500 বছরের জিনিস। রাজার ওইটা কি? ওই কেসটাকে ঢাকা না থাকতো। আচ্ছা, কেস রাখা আছে ওর মধ্যে? না না, এখানে কেস আছে, কেসটা শিলা হয়ে গেছে। ও আচ্ছা, ঢাকা থাকতো। ঢাকা দিয়ে আবার পূজা হতো, আবার ঢাকা থাকতো। হ্যাঁ। পরবর্তী রাজা তার ছেলেকে স্বপ্ন হলো যে না, আমার মুখার্জুন বসাও। রাজার ছেলে, আবার রাজার ছেলে হচ্ছে নরসিংহ বিজয় মল্লদেব। এখানে একটা মাল রাজা ছিল, উনি হারিয়ে ওখানে রাজ্য প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, সেইখান থেকে ওনার নাম মল্লদেব নামটা নিয়ে গেল। ঠিক। আসলে টাইটেল হচ্ছে ওনার চৌহান। চৌহান। খুব সুন্দর। এই মায়ের ইয়েটা আপনারা সোনা, আর উপর যে মাথাটা হচ্ছে রূপো। রাজার পরিবার এখনো মন্দিরটা নিজে তার হাতে থাকে। আসছি। আসুন। এটা যোগের জায়গাটা না? এখানে যজ্ঞের জায়গা, যজ্ঞ হয়। এটা সুন্দর। এটা বন্ধ হয়ে গেল কেন? বললেন ও ঠাকুরমশাই পুরো ইতিহাসটা বলেছেন? পুরো ইতিহাসটা বললেন, কিভাবে মন্দিরটা তৈরি করেছেন। রাজা দেখা পেয়েছিলেন আচ্ছা। ওই স্থানে, যে স্থানে ঠাকুরের মূর্তিটা রয়েছে, রাখা আছে। সেখানেই দুর্গার সাবিত্রী মায়ের। তো দুর্গারই রূপ, তার দেখা পেয়েছিলেন। ওনার পাতালে প্রবেশ করেছেন। পুরো
বলেই দিয়েছেন বাহ। ইতিহাস। মন্দিরটা দেখে আমরা বেরোলাম। পুরো মন্দির দেখে আমরা বাইরে বেরিয়ে এলাম। সামনেই বড় রাস্তা, ওপারে রয়েছে চায়ের দোকান। বিকেল হয়ে গেছে, সবাই চা পান করতে চাইছে। আমাদের পরবর্তী গন্তব্য ঝাড়গ্রাম রাজবাড়ি। বেশ কিছুটা রাস্তা পার হয়ে আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে এসে পৌঁছালাম। দুর্ভাগ্যের বিষয়, বাড়ি থেকে শুনলাম যে এই রাজবাড়ি নাকি সাধারণের জন্য নয় এখন, মানে দর্শনীয় স্থান হিসেবে দেখা করা যাবে না। তবে এখানে থাকার সুন্দর ব্যবস্থা রয়েছে, যেখানে আসার আগে অনলাইন বুকিং করা যায়। যারা থাকতে আসবেন তারাই রাজবাড়ি ঘুরে দেখতে পারবেন। চলে যেতে হচ্ছে, এখান থেকে দেখে নিই, এইটুকুই আর কি। আপনাদের রাজবাড়ির ওই পাশটায় যে টুরিস্ট কমপ্লেক্স, ওটা কি এই বাড়ি? ওটা সরকারি আর এটা প্রাইভেট। এখানে কি রাজ পরিবারের কেউ আছে এখন? কি 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 বলছে? 4,000 থেকে 16,000 রুম রেন্ট। না, এখানে পাওয়া যায়? ও, এখানে রুম মানে মানে কি আমরা যদি বুকিং করে আসি তো থাকা যাবে? আচ্ছা, সেটা কোথায় বুকিং করতে হবে? বাইরে অনলাইন দেওয়া আছে। আর খাওয়া দাওয়া এখানে ভেতরে ক্যান্টিন আছে? বাহ। দুপাশে জঙ্গল, তার মাঝখান দিয়ে পরিষ্কার পিচ বাঁধানো রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রামের চিল্কিগড়ে অবস্থিত এই মন্দির ঘন জঙ্গলের মধ্যে রয়েছে। কাছেই বয়ে চলেছে ডুলুং নদী। শোনা যায় মন্দিরটা নাকি প্রায় 500 বছরের পুরনো। এই মন্দিরের দেবী অশ্বারোহিণী চতুর্ভুজা রূপে এক অষ্টধাতুর মূর্তিতে পূজিত হন। চিল্কিগড়ের সামন্ত রাজা গোপীনাথ সামন্ত দেবীর স্বপ্নাদেশ পেয়ে তার নিজের রানীর হাতের সোনার কাঁকন দিয়ে তৈরি করেন এই দেবী মূর্তি। সেই থেকে নাম হয় কনক দুর্গা। শোনা যায় শুধু নাকি ওই কাঁকনের সোনা দিয়েই এই মূর্তি তৈরি হয়নি, তার সঙ্গে লেগেছিল আরও 900 সের সোনা। 1960 সালে আসল মূর্তিটি চুরি হয়ে যায়। বেশ কিছু বছর পরে রাজার বংশধরেরা অষ্টধাতু দিয়ে একটি কনক দুর্গা মূর্তি তৈরি করে এই মন্দিরে স্থাপন করেন। এরপর আবার 2007 সালে এবং 2008 সালে দুবারই মাওবাদীদের সময় এই মন্দির থেকে সেই মূর্তি আবার চুরি হয়। প্রতিবারই কিন্তু নতুন করে অষ্টধাতুর মূর্তি তৈরি করে স্থাপন করা হয়। এখন নাকি যে মূর্তিটি রয়েছে সেটা নবনির্মিত। আপনি ল্যাপটপ চার্জে দিয়ে এসছেন না? চার্জে দেননি? আমি তো লাইট অফ করে দিতে পারছি। না, তাহলে আমি সেইটাই বলতে যাচ্ছিলাম। এটা তুলো, মাথাটা তুলো, কনক দুর্গা টেম্পল মাথার ইয়েটা তুলে যায়। কনক দুর্গা মন্দির আসছে। কোন দিকে যাবো? আমরা এখন কনক দুর্গা মন্দিরের
দিকে যাত্রা করেছি। খুব সুন্দর পরিবেশ, দুধারে বন, তার মধ্যে দিয়ে রাস্তা। এখানকার কুলপুরোহিতের কথায় চিল্কিগড় রাজবাড়ির প্রাচীন প্রথা মেনে ষষ্ঠীর দিন সকালে রাজবাড়ি থেকে শোভাযাত্রা সহকারে রাজবংশের প্রতিনিধি রাজপরিবারের খড়গ আর পূর্ণ ঘট মন্দিরে নিয়ে আসেন। পুজোর কটা দিন মন্দিরেই রাখা খড়গটিকে রাজদণ্ডের প্রতীক হিসেবে মানা হয়। দুর্গা অষ্টমীতে হয় পাঁঠা বলি, সেটা ঘিরেও আছে এক আশ্চর্য লোক বিশ্বাস। এই বলির মাংস নাকি ভোগ হিসেবে রাঁধেন স্বয়ং মা দুর্গা। সেই ভোগ বিরাম ভোগ নামে গোটা ঝাড়গ্রামে জনপ্রিয়। অতীতে নাকি নবমীর দিন এখানে নরবলি হতো, সেই প্রথাতে এখন উঠে গিয়েছে পাল্টানো সময়ের হাত ধরে। এখন নাকি হয় মোষ বলি। ব্যক্তিগতভাবে আমি অনেকের মতোই বলি বা ওই জাতীয় ঈশ্বরের নাম করে প্রাণী হত্যার বিপক্ষে। মা কখনো তার সন্তানের রক্ত চাইতে পারেন বলে আমি অন্তত বিশ্বাস করি না। যাই হোক, আমার নিজের ব্যক্তিগত অভিমত হয়তো সব জায়গায় মান্যতা নাও পেতে পারে, তাই এই নিয়ে বেশি কিছু বলবো না। তবে নরবলি বন্ধ হয়েছে, আশা করব অদূর ভবিষ্যতে এই পাঁঠা বলি বা মোষ বলি সেটাও ধীরে ধীরে অবলুপ্ত হয়ে যাবে। মন্দিরের কাছে গিয়ে শুনলাম ছবি তোলা নাকি বারণ আছে। যাই হোক, শুধু ক্যামেরা হাতে নিয়েই কিছুক্ষণ মন্দির চত্বরে বসলাম সবাই মিলে। আপনাদেরকে দেবী মূর্তির দর্শন করাতে পারছি না, কারণ আমি ছবি তুলতে পারিনি বিধিনিষেধের কারণে। স্থানীয় ইতিহাস বলে এই জায়গার নাম আগে ছিল তিহার দ্বীপগড়, পরে এর নাম হয় চিল্কিগড়। উড়িষ্যা থেকে আসা ব্রাহ্মণ রামচন্দ্র সারঙ্গীর বংশধরেরা এই মন্দিরের কুলপুরোহিত। নিত্য ভোগের সঙ্গে মা কনক দুর্গাকে দেওয়া হয় অন্নভোগ, যে ভোগে থাকে হাঁসের ডিম ও মাছ। এখানে পেঁয়াজ, রসুন, মসুর ডালকে আমিষ হিসেবে ধরা হয়। বিজয়া দশমীর দিন মাকে নিবেদন করা হয় পান্তা ভাত, শাক ভাজা ও মাছ পোড়া। এই দিন ঘট বিসর্জনের পরে পালিত হয় পাটা বিঁধা বা রাবণ বধ নামে একটি প্রাচীন রেওয়াজ। একটা কলা গাছকে মাটিতে পুঁতে রেখে বেশ দূর থেকে তীরন্দাজেরা তাতে তীর ছোড়েন। কলা গাছটিকে আগে যিনি বিঁধতে সক্ষম হন তিনি পুরস্কৃত হন। আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যার নাম চিল্কিগড় রাজবাড়ি, যা জাম্বনি ব্লকের মধ্যেই পড়ে। পরন্ত বিকেলের আলোয় বেশ কিছুটা উঁচু নিচু রাস্তা পেরিয়ে আমরা রাজবাড়ির ফটকের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম অন্দরমহলে। সামনে একটা বিস্তীর্ণ চত্বর, তার পাশে রয়েছে একটা অশ্বত্থ গাছ, আর তারপর রয়েছে ভগ্নপ্রায় রাজবাড়ি। যদিও শুনলাম এই রাজবাড়ির কিছুটা জায়গায় নাকি রক্ষণাবেক্ষণ করে সেখানে ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা নাকি করা হয়েছে। শেষ বিকেলে নরম আলোতে এই পুরো জায়গাটা একটা ভারী মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। কনক দুর্গা মন্দিরের প্রতিষ্ঠাতা গোপীনাথ সিংহের রাজধানী ছিল এই জাম্বনি। এই রাজবাড়িটাও তার আমলেই তৈরি হয়। 1765 সালে তার মৃত্যুর পর তার একমাত্র জামাতা ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহ এখানকার রাজা হন। শোনা যায় ঐতিহাসিক চুয়াড় বিদ্রোহ চলাকালীন জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই নাকি ধল বিদ্রোহ ঘোষণা করেন, যদিও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি কড়া হাতে সেই বিদ্রোহ দমন করে ফেলে। এখানকার রক্ষণাবেক্ষণ যে একদমই নেই সেটা রাজবাড়ির
জরাজীর্ণ অবস্থা দেখলেই বোঝা যায়। এর এক পাশে রয়েছে যেখানে রাজবাড়ির বংশধরেরা এখনও বাস করেন, সেখানে সাধারণের প্রবেশ নিষেধ। ভেতরে আশেপাশে ঘুরে দেখলাম, সত্যিই ভীষণ খারাপ অবস্থা। নেই কোনো মেনটেন্যান্স, দেখাশোনা করার কোনো লোকও নেই। সবাই এখানে নিজের মতো আসে, আবর্জনা ফেলে, নোংরা করে, তারপর যে যার জায়গায় ফিরে যায়। দীর্ঘদিন বোঝাই যাচ্ছে কোনো পরিষ্কারই করা হয়নি। মেনটেন্যান্স না করার জন্য সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম সেই খোলা প্রাঙ্গণে। ডান দিকে রয়েছে একটা মন্দির, গেট বন্ধ। বাইরে থেকে দেখলাম ভিতরে রয়েছে মোট 3টে মন্দির। প্রধান ফটকের পাশে রয়েছে শিবালয়, তবে উল্টো দিকে প্রাচীন মন্দিরটা যেটা রয়েছে সেটা মনে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। না, সদ্য তালা মনে হয় মন্দির ইয়ে হয়, পুজো টুজো হয়, অবশ্যই হয়। মন্দির তালা দেওয়া রয়েছে। দেখে মনে হচ্ছে নিত্য পুজো হয়, কিন্তু এখন বন্ধ। বাট কিন্তু ওই কোনার দিকের একটা মন্দির রয়েছে, সেটা কোন দেবতার বুঝতে পারলাম না। চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। ভগ্নপ্রায় অবস্থা, তবে দেখলাম সবাই সন্ধেবেলা ফিরে এলাম আমাদের অরণ্য সুন্দরী গেস্ট হাউসে। সবাই আমরা রিসেপশনে বলে দিলাম যে আগামীকাল আমরা চেক আউট করবো, সেই মতো ব্রেকফাস্ট যেন আমাদের রেডি থাকে। আমরা আগামীকাল এখান থেকে চেক আউট করে বেরিয়ে গিয়ে আশেপাশে বাকি যে স্পটগুলো বাকি আছে সেগুলো দেখে আমরা কলকাতার দিকে ফিরব। এখন সবাই আপাতত ফ্রেশ হয়ে নিলাম,
যে যার রুমে গিয়ে। ফ্রেশ হয়ে নেই, হ্যাঁ রাত্রিবেলায় সমস্ত বলে দেবেন, আমি কুককে এখনই বলে রাখি। আপনি এই সুদীপদা শুনুন, আমি ওনাকে একটা বারবার বলে দিচ্ছি, আমরা সকালবেলা উনি বলছে যে আপনারা যদি 8:30 টাইম নেন তাহলে আমি ভালো করে পুরি সবজি ডিমের অমলেট করবো। ভালো তো, ওটাই করবো আমরা। সেটাই বলছি, ঠিক, ঠিক একদম আছে? ঠিক। আপনি তাহলে মোটামুটি প্রিপেয়ার মানে সব ডিমের অমলেট, আমাদের 13টা ডিমের অমলেট। আর ঠিক আছে, যেটা আছি 8:30 দেরি না হলে ভালো হয়। না সেটা তো সেটা দাদা আমি বলে নিয়েছি এই জন্য যে দাদাই বললো যে 8টা বলবো, তারপর না, না, না। অস্থির হয়ে যাবে। আপনি 8টা করলে খুব ভালো। 8টা বলে 8টা করলে খুব ভালো। খুব সন্ধ্যেবেলা স্ন্যাক্স এলো ফিশ ফিঙ্গার, খুব ভালো কোয়ালিটি। সাথে ছিল পটেটো চিপস, মশলা মুড়ি এবং আরও কিছু নানান রকমের ভাজাভুজি। এগুলো বিশেষ করে আমাদের গোলাপি জলের বন্ধুদের জন্য। আমরা একদল রুমে বসে আড্ডা মারছি, আর অন্য দল ব্যালকনিতে গোলাপি নেশায় ঝড় তুলছে। আর একটু ক্লোজে। আরে সুজিত দা, কি হলো, বসে গেলেন কেন? আচ্ছা, এবার এসছে কি ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, ফিশ ফিঙ্গার শেষ হয়ে গেল, খুব ভালো ছিল। এটা পটেটো ফিঙ্গার চিপস। সবাই আসুক ওরা। এই ইভিনিং স্ন্যাক্সটা পুরো সুদীপদা পুরি থেকে ইনক্লুডিং না না, মুড়ি অত নোট করলাম। মুড়ি দিয়ে এগুলো খাও। রাতে সবাই নিচের ডাইনিং হলে এলাম আর ডিনার করলাম রুটি আর চিকেন কারি দিয়ে। তারপর আমরা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আগামীকাল চেক আউট করে আমরা বেরিয়ে পড়ব। আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল সকালে আবার দেখা হচ্ছে। আপনাদের কেমন লাগলো এই ভিডিও সেটা কমেন্ট বক্সে জানাতে পারলে আমার ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তথ্যজনিত ভুল থাকলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। সকলের মতামত জানতে পারলে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের রেইনবো স্কাই চ্যানেলের পাশে থাকুন। অনেক ধন্যবাদ।